আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমিতে ফিরেছেন তিনি। তার এই স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার পালা শেষ হয়েছে বিএনপির নেতাকর্মী ও ভক্ত সমর্থকদের। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন 1-11 সরকারের আমলে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এরপর দেশের রাজনীতিতে গড়িয়েছে অনেক জল। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বটেই, দলের দ্বিতীয় প্রধান নেতাও তিনি। বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান ও তার স্ত্রী কন্যাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন তারেক রহমান। মাটির টুকরো হাতে তুলে নিয়ে ঘ্রাণ অনুভব করেন। বিমানবন্দর থেকে লাল সবুজ রঙের সাজানো একটি গাড়িতে ওঠেন তিনি, যেখানে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। এই গাড়িতে করে তিনি পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা স্থলে যান, যেখানে লাখ লাখ মানুষ তাকে অভ্যর্থনা জানান। সংবর্ধনা স্থল ছাড়াও প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর পথে পথে। কুড়িল বিশ্ব রোড থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের উভয় পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো হয় বর্ণিল ব্যানার ও ফেস্টুন। সংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান, যেখানে ২৫ নভেম্বর থেকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী। হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান। শুক্রবার পিতা শহীদ জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার। শনিবার তিনি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। তারেক রহমানের ফেরা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিশ্লেষক মহলে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১ বছর ৫ মাস বিদেশে অবস্থান করা, চিকিৎসাধীন মুমূর্ষু মাকে দেখতে না আসা, নিজের একক সিদ্ধান্তে দেশে আসার বিষয়ে অপারগতা প্রকাশ করা, বিষয়গুলো সাম্প্রতিক সময়ে চায়ের কাপে ঝড় তুলেছে। এমন সময় তিনি দেশে ফিরলেন যখন নির্বাচনকে সামনে রেখে দলের শতাধিক বিদ্রোহী মাঠে সক্রিয়। দলটির বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। বিশ্লেষকরা বলছেন তার ফিরে আসায় দলের ভেতরের বিশৃঙ্খলা কমতে পারে। তাছাড়া তিনি এমন সময় ফিরলেন যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররা দৃশ্যত বিভক্ত। তিনি এই বিভক্তি দূর করতে পদক্ষেপ নিতে পারেন এমন ধারণা বিশ্লেষকদের। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না এবং দখলদার বাহিনী যে অস্ত্র কেড়ে নিতে ব্যর্থ হয়েছে তা কখনো কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেয়া হবে না। ওসামা হামদান বলেন, প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করতে কোনো বিদেশি শক্তির আগমন আমরা মেনে নেব না। অস্ত্র সমর্পণের ধারণাটি আমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কথা উল্লেখ করে হামদান বলেন, গাজা চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আরও স্পষ্ট ও বিস্তারিত গ্যারান্টি প্রয়োজন। তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা কোনো চুক্তি মেনে চলে না, এমনকি তারা আন্তর্জাতিক চুক্তিগুলো চরমভাবে লঙ্ঘন করে। তিনি সতর্ক করে বলেন, গাজার সীমান্ত পারাপারগুলো খুলে দিতে ইসরায়েলের ব্যর্থতা মূলত তাদের পুনরায় আগ্রাসন শুরু করার অশুভ ইচ্ছারই প্রতিফলন। হামদান বলেন, মৌলিক প্রয়োজনগুলো আটকে দিয়ে গাজাকে অবরুদ্ধ করে রাখার কৌশল ফিলিস্তিনিদের দুর্বল করতে পারবে না, বরং এটি ইসরায়েলের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে দেবে। তিনি এই নীতিকে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি আধিপত্য বিস্তারের একটি বৃহত্তর কৌশল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের হেজিমনি চাপিয়ে দিতে চায়, যার মূল ভিত্তি হল এই জায়নবাদী সত্তা। তারা চায় প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করে পুরো অঞ্চলের উপর ইসরায়েলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। গত ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েলের উচিত ছিল গাজার সব প্রবেশ পথ খুলে দেয়া এবং সব ধরনের হামলা বন্ধ করা। হামাস চুক্তির শর্ত মেনে চললেও ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এবং ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই। উল্টো তারা উত্তর গাজায় নতুন সামরিক ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা করছে।
হামদান ফিলিস্তিনিদের সহনশীলতার উপর আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, আমরা প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম এবং আমি নিশ্চিত এই সংঘাতের চূড়ান্ত ফলাফল হবে দখলদার ইসরায়েলি সত্তার পতন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র কখনো ইসরায়েলি দখলদারদের কাছে হস্তান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামী জিহাদের আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি। আল জাজিরা মুবাশশিরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, এই অস্ত্র ফিলিস্তিনি জনগণের হাতেই থাকবে। আল হিন্দি বলেন, ইসরায়েল যেভাবে ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে তাতে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার বদলে আরও বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনিদের নিরস্ত্র করার যে কোনো দাবি প্রত্যাখ্যান করে আল হিন্দি বলেন, ফিলিস্তিনি জনগণের অস্ত্র বাজেয়াপ্ত করার অধিকার কোনো পক্ষেরই নেই। তিনি স্পষ্ট করেন, যদিও ফিলিস্তিনি দলগুলো মধ্যস্থতাকারীদের সঙ্গে নমনীয়তা প্রদর্শন করেছে, তবে অস্ত্র সমর্পণের প্রশ্নটি কোনোভাবেই আলোচনার টেবিলে আসার যোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েল দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে। ইসরায়েল শর্ত দিচ্ছে ফিলিস্তিনিদের অস্ত্র তুলে দিতে হবে, যাকে তিনি একটি অসম্ভব দাবি হিসেবে অভিহিত করেন। গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী গঠন নিয়ে আল হিন্দি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, অনেক দেশ এই বাহিনীতে যোগ দিতে ইসরায়েলের দেয়া শর্ত প্রত্যাখ্যান করেছে এবং অংশগ্রহণকারী দেশগুলো এই বাহিনীর ম্যান্ডেট, মোতায়েন এলাকা ও ক্ষমতার বিষয়ে স্পষ্ট রূপরেখা দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় গাজার পুনর্গঠন ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য প্রতিরোধ সংগঠনগুলোর নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু সংগঠনগুলো ধারাবাহিকভাবে এই শর্ত প্রত্যাখ্যান করে আসছে। তাদের মতে ইসরায়েলি দখলদারিত্ব এবং সামরিক নিয়ন্ত্রণ বজায় রেখে নিরস্ত্রীকরণের প্রস্তাব মূলত একটি একতরফা রাজনৈতিক সমঝোতা চাপিয়ে দেওয়ার চেষ্টা। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইসরায়েলি বসতি স্থাপনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরও উস্কে দেবে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপের ১২টি দেশ এবং কানাডা ও জাপান। যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, পশ্চিম তীরে বসতি স্থাপনের নীতি আরও জোরদার করার অংশ হিসেবে এমন একতরফা পদক্ষেপ শুধুমাত্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং এটি সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে ফিলিস্তিনি ভূমি দখল এবং E1 বসতি সহ হাজার হাজার নতুন আবাসিক ইউনিট অনুমোদনের বিষয়ে তাদের স্পষ্ট বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করা হয়। দেশগুলো জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তারা অবিচল এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া দীর্ঘমেয়াদী শান্তির আর কোনো বিকল্প নেই। স্বাক্ষরকারী দেশগুলো সতর্ক করে বলেছে, বসতি সম্প্রসারণের এই পদক্ষেপ গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে যাওয়ার চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। এটি এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার সম্ভাবনাকেও ধূলিসাৎ করে দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেছেন, তেল আবিব গাজায় মানবিক সহায়তা সরবরাহে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে এবং তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিনিদের জন্য তুরস্ক আর সহায়তার পরিমাণ আরও বাড়াবে। আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক সভায় ভাষণ দেওয়ার সময় এরদোয়ান বলেন, ইসরায়েল তাদের কথা রাখছে না। তারা ভিত্তিহীন অজুহাতে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথে ক্রমাগত বাধা ও অসুবিধা সৃষ্টি করছে। এরদোয়ান উল্লেখ করেন, গত ১১ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোতে মানুষের কষ্ট কমেনি। বিশেষ করে শীতকাল শুরু হওয়ায় এবং ভারী বৃষ্টির কারণে তাঁবুগুলো তলিয়ে যাওয়ায় গাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা ছিল, কিন্তু ইসরায়েল এই মানবিক বিষয়ে তাদের কথা রাখছে না। ঠান্ডায় শিশুদের হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার দৃশ্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। বাধার পরও তুরস্ক গাজাবাসীর পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট। তিনি জানান, গত সপ্তাহে তুরস্কের ১৯তম ত্রাণবাহী জাহাজ ১৩০০ টন সামগ্রী নিয়ে মিশরের আল আরিশ বন্দরে পৌঁছেছে। গত ২ বছরে তুরস্ক গাজায় প্রায় ১,৫,০০০ টন ত্রাণ পাঠিয়েছে। আসন্ন পবিত্র মাসগুলোতে ফিলিস্তিনিদের জন্য সহায়তার মাত্রা আরও বাড়ানো হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা পিছু পা হব না, নীরব থাকব না এবং গাজাকে কখনো একা ফেলে যাব না।
গাজা উপত্যকা ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়াম। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে নিশ্চিত করেছে বেলজিয়াম এই মামলায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি আবেদন দাখিল করেছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, বেলজিয়াম আইসিজের সংবিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই অংশগ্রহণের আবেদন করে। এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো আন্তর্জাতিক কনভেনশনের ব্যাখ্যা নিয়ে যখন আদালতে বিতর্ক চলে, তখন ওই কনভেনশনে স্বাক্ষরকারী যে কোনো দেশের সেখানে কথা বলার বা হস্তক্ষেপ করার অধিকার থাকে। আনাদুলু নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী বেলজিয়াম মূলত জেনোসাইড কনভেনশন এর ১ থেকে ৬ নম্বর অনুচ্ছেদের উপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে কনভেনশনের ১ নম্বর অনুচ্ছেদে কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করার জন্য যে নির্দিষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন, সেটিরই আইনি ব্যাখ্যা নিয়ে বেলজিয়াম কাজ করবে। আদালত এখন এই হস্তক্ষেপের বিষয়ে দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলকে তাদের লিখিত মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম ইসরায়েলের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। এরপর কলম্বিয়া, লিবিয়া, স্পেন, চিলি, আয়ারল্যান্ড, কিউবা ও ব্রাজিল সহ ডজনেরও বেশি দেশ এই মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়ে যুক্ত হওয়ার আবেদন করেছে। নেদারল্যান্ডসে অবস্থিত আইসিজে হল জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ। ইসরায়েলি আদালতে গণহত্যার তদন্তের মুখোমুখি। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।